বিধায়ক উনি এনেছেন এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন। কারণ এই নীল ছবি দেখা আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদব বাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে এটা কিন্তু উনি দেখছিলেন। অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার পক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার একটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনবো এবং আমার দিকে চাননি। কিন্তু he did not look at me at all. একজন বিরোধী দলনেতা, forget about অনিমেষ ব্যাপার, বিরোধী দলনেতার একটা চেয়ার থাকে এবং বিধানসভা only declared that post. বিরোধী দলনেতা যখন উঠে এই কথা বলেন, ইভেন আদার অপোজিশন গ্রুপ দে সিট ব্যাক। আপনারা দেখেছেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র বাবু উনি বসে পড়েছেন। সেই কংগ্রেস দলের পক্ষ থেকে 3 জন বিধায়ক ছিলেন, all 3 of them they are politically senior to, তারপরেও ওনারা বসে পড়েছেন। কিন্তু মাননীয় স্পিকার আমার দিকে চাননি, শুধু বলেছেন যে আমি ব্যাপারটা শুনব বলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রীর দিকে চেয়ে ওনারা কি সিগন্যালটা দেবেন এই সিগন্যালের অপেক্ষায় ছিল। and then we had no other option. গণতন্ত্রে যখন আপনার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, ইউ হ্যাভ অনলি অপশন ইজ এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং ওয়েলে গিয়ে আমরা স্লোগান দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছি, দাবি তুলেছি। পরবর্তী সময় স্পিকার বললেন যে অনিমেষ বাবু আমি তো আপনাকে বলেছিলাম যে এই বাজেট পেশ হওয়ার পর আমি ঘটনাটা নিয়ে শুনব, কিন্তু শুনবো এন্ড মাই কোয়েশ্চেন ওয়াজ ভেরি ক্লিয়ার। আমি আজকেও বলছি, দি কোয়েশ্চেন ওয়াজ আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। তো এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছিল হাউসের মধ্যে, তখনও তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আপনাদের আলোচনার সুযোগ দেব, আপনারা যার যার সিটে চলে যান। উনি বলেননি, কিন্তু হি ডিড নট টেল এনিথিং। তো এইভাবে হু স্পিকার, স্পিকার কি? আবার আমি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, স্পিকার ইজ এ নিরপেক্ষ ব্যক্তি। হি ডাজ নট বিলং টু বিজেপি। When he sits in the house, he is a neutral man. He does not belong to Tripura. He does not belong to CPM and Congress. উনি একজন নিরপেক্ষ ব্যক্তি, হাউসকে পরিচালনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন স্পিকার, অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতারও উনি স্পিকার, and we expect neutrality from him. কিন্তু সেদিন কি দৃশ্য দেখলাম, আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখুন। হি ওয়াজ নট লুকিং এট মি এট অল। এবং শাসক দলের লোকেরা এত কথা বলেছে সেই দিন, মাইক অন ছিল এবং আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যদের মাইক বন্ধ করে দিয়েছে। আমি কতবার গেলাম মাইকের দিকে, ক্যান আই টক, ক্যান আই গেট ইনটু দি ম্যাটার, আমার মাইকটা
এটা অফই ছিল। তো এই যে ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাউসের যিনি লিডার অফ দি হাউস, আমি তো লিডার অফ দি অপোজিশন, বাট প্রফেসর ডক্টর মানিক সাহা, the honorable CM of the state, is leader of the house, অনেক উপরে উনি আছে। উনি টিপ্রামথা সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা যেভাবে আমরা ওয়েলে গিয়ে যে আন্দোলনটা করি, উই ডিড নট ওয়ান্ট টু ডু দ্যাট। কেন আমরা সেটা করি? যদি আমাদের দাবি, উই অনলি ওয়ান্টেড আলোচনাই আপনি করবেন না, আপনারা আলোচনার জন্য অনুমতি দেননি, এটা আপনাদের দোষ। আন্দোলন আমাদের করতে হয়েছে। উই নেভার ওয়ান্টেড এই ধরনের হট্টগোল বিধানসভার মধ্যে আমরা করব, এটা আমরা কখনোই আমরা ভাবিও না, এবং এটা আমাদের করতে হয়েছে। মুখ্যমন্ত্রী পরবর্তী সময় কি বলেছেন? যে এটা জঙ্গলরাজ, এইভাবে পবিত্র বিধানসভার সম্মানটা নাকি আমরা নষ্ট করেছি। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, এই জঙ্গলরাজ যেহেতু উনি বলেছেন যে পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছে, যিনি বিধানসভার মধ্যে বসে নীল ছবি দেখেছেন, তার বিরুদ্ধে ওনারা একটা কথাও বলেননি। নাইদার বিজেপি পার্টি নর বিজেপি দলের পরিষদীয় দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল হুতা হচ্ছেন ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, হি ইজ দি লিডার, উনিও কিন্তু যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কথা আজও অব্দি বলেননি। হোয়াট অ্যাবাউট অনারেবল স্পিকার? হি অলসো ডিড নট টেল। তো যে ব্যক্তি অপবিত্র করেছে বিধানসভাকে, তার প্রতিবাদে, তার বিরুদ্ধে রাজ্যের মর্যাদা, বিধানসভার মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আমরা পবিত্রতাকে রক্ষা করার জন্য সোচ্চার হলাম, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ আমরা তৈরি করেছি বিধানসভার মধ্যে। অতীব দুঃখজনক। রাজ্যের মানুষ বিচার করবেন। এখন কি বার্তা গেছে মানুষের কাছে? এটাই বার্তা গেছে যে যদি একজন এমএলএ বসে বিধানসভার মধ্যে নীল ছবি দেখতে পারে, এনি সিটিজেন, এই রাজ্যের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় নীল ছবি দেখলে তাকে সাজা শাস্তি দেওয়া যাবে? আই ডোন্ট থিংক। ইট মিনস ইনডাইরেক্টলি, আই ডোন্ট নো হোয়াট ফেট, বলেছে যে ইথিক্স কমিটিতে যাবে। আমরা বলেছি ইথিক্স কমিটিতে কাদেরকে পাঠানো হবে। আমি যদিও এত বেশি আইন জানি না, তারপরেও বলছি কোন কোর্ট কেস পেন্ডিং আছে, কোন ধরনের অতীব মাত্রায় আইনের দৃষ্টিভঙ্গিতে, আইনের দৃষ্টিতে যদি কেউ কোনো আনইথিক্যাল কাজ করে থাকে, নর্মালি সাচ কেসেস এগুলো ইথিক্স কমিটির মধ্যে যায়। সারা ভারতবর্ষেই এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে, এবং বিধায়ক নিজেও কেঁদে কেঁদে একটা চ্যানেলের মধ্যে বলেছেন, হ্যাঁ ও আর রাহা থা, এবং আমি বন্ধ করতে পারছিলাম না। বন্ধ কিছু তো বারবার চেয়ে আছেন, বারবার এটাকে আনন্দ করছিলেন এটাকে দেখে। তারপরেও যদি অ্যাকশন না নেয়, এটা ইথিক্স কমিটি কি হবে? ওকে, লেট দেম ডিসাইড ইথিক্স কমিটি। তবে বিধানসভার মধ্যে কমিটিগুলো কি করা হয় অনেকেরই জানা নেই। নর্মালি শাসক দলের বহু লোক, 9 জনের কমিটির মধ্যে আপনারা দেখবেন 6 জনের শাসক দল, এবং 1 জন বা 2 জন 3 জন বিরোধী দলের সদস্যরা সেখানে থাকে। সেখানে আমাদের সন্দেহ ছিল যে ইথিক্স কমিটিতে এটাকে 1 নম্বর পাঠানোর দরকার নেই, কারণ বিধায়ক নিজেও স্বীকার করেছে ওনাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ
ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ কর্ণাটকে এই ধরনের ঘটনা হয়েছিল, তখন সেখানকার স্পিকার অ্যাকশন নিয়েছেন। উড়িষ্যাতে এমন ঘটনা হয়েছে একজন কংগ্রেস বিধায়কের সাথে, ওনাকে অ্যাকশন নেওয়া হলো, সাসপেন্ড করা হলো। গুজরাটে 2 জন বিজেপি বিধায়কের এই ধরনের ঘটনায় জড়িত হওয়ার অনেক পত্রপত্রিকায় উল্লেখিত সংবাদগুলো আমি দেখেছি, সেখানেও অ্যাকশন নেওয়া হয়েছে। তো এখানে যাদব বাবুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে না কেন? মেবি দে হ্যাভ প্রবলেম উইথ দেয়ার নাম্বারস। কারণ 31 জন যাদব বাবুকে যদি সাসপেনশন বা ডিসমিস করা হয়, তাহলে সংখ্যাটা 30-এ গিয়ে দাঁড়াবে। বাট ইট ডাজ নট মিন যে রাজ্যের মানুষকে একটা ভুল বার্তা দেবে যে নীল ছবি দেখেই বিধানসভার মধ্যে যুব সমাজকে আমরা কি মেসেজ দিতে চেষ্টা করছি। দিস ইজ রিয়েলি রং, এবং আমরা খুব দুঃখিত এই ব্যাপারে, এবং আবারও নিন্দা জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অন্তত আমাদের বিরুদ্ধে কথা না বলে যাদব লাল নাথের বিরুদ্ধে একটা কিছু বয়ান ওনার দেওয়া উচিত, এটা আমরা মনে করি। এবং ত্রিপুরা বিধানসভার ইতিহাস 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো একই দিনে। কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায়, তারা আন্দোলন করেছে। আর যে মর্যাদাকে হানি করেছে, মর্যাদাকে নষ্ট করেছে, তাকে রক্ষা করতে গিয়ে যারা বিধানসভার মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। নাও লেট দি পিপল অফ ত্রিপুরা judge the decision of honorable speaker and leader of the house. কে এদের নামটাকে প্রস্তাব দিয়েছে? ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী। This is one. Number 2, বাজেট সম্পর্কে, এই বাজেটের একটা ভাষণ, যদিও সেই দিন আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম, আমরা স্লোগানে ব্যস্ত ছিলাম, এবং আমাদের কথাকে পাত্তা না দিয়ে বাজেটের উপর ভাষণ রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী উনি এই ভাষণটা পেশ করেছেন। পরবর্তী সময় এই ভাষণটা আমি পড়লাম। দেয়ার ইজ ওয়ান মোর বুক, বাজেট এট এ গ্লান্স। এটা হচ্ছে কি বলে বাংলায়, সংক্ষেপে, সার সংক্ষেপ, ডিটেইলস এটার উপর আরো বই আছে। বাজেট এট এ গ্ল্যান্স 2023-2024। এক কথায় আমি যে রিয়াকশনটা দেব, এই বাজেটটা কিছু না, এই বাজেটটা হচ্ছে গত বছরের বাজেটটাকে MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার আছে, এখানে কাট পেস্ট করা যায়। মানে নিরঞ্জনের নামের পরিবর্তে অমিতাভ শুধু বদলে দিয়ে বলছে যে এটা একটা বাজেট। বাজেট জিনিসটা কি? হোয়াট ইজ বাজেট? আমার নলেজে বাজেটটা হচ্ছে 2 ধরনের বাজেট। বাজেটে যে হেডটা থাকে, ওয়ান ইজ রেভিনিউ বাজেট, দি আদার ওয়ান ইজ ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেটটা হচ্ছে অ্যাসেট তৈরি করা। আমি বিল্ডিং তৈরি করব, এটা একটা অ্যাসেট। আমি এটা হাসপাতাল ঘর নির্মাণ করব, এটা বহু বছর চলবে, দিস ইজ অ্যান অ্যাসেট। এটা আসবে ক্যাপিটাল বাজেট। আমি একটা নতুন কলেজ করব, বিল্ডিং করব, এটা পলিটেকনিক ইনস্টিটিউট খুলব, এটা হবে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেটটা কি? আমি 500 জন স্টুডেন্টকে এককালীন 1 লক্ষ টাকা করে দিয়ে দিলাম, এটার থেকে আর কোনো রিটার্ন আসবে না, এটা হচ্ছে রেভিনিউ বাজেট। এন্ড ত্রিপুরা রাজ্য এখনো অনুন্নত একটা রাজ্য, এটা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বা তামিলনাড়ুর মতো কোনো রাজ্য না। তাহলে স্বভাবতই আমাদের রাজ্যের বাজেট যখন আসবে,
আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আমার প্রেস ব্রিফিংটা কভার করছেন, আপনারাও জানেন তাহলে ত্রিপুরা রাজ্যে ক্যাপিটাল বাজেটের পরিমাণ অনেক বেশি হতে হবে। কারণ আমাদের রুট ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কলেজ, গরিবদের জন্য ঘর, পানীয় জলের ব্যবস্থা, আমাদের স্কুল ঘর, কলেজ, আরো অনেক কিছু নির্মাণ করার ব্যাপার আছে। সো আওয়ার ক্যাপিটাল বাজেট শুড বি much higher than the revenue budget. আমি জানি না আপনারা এই বাজেটটা দেখেছেন কিনা। হোয়াট ইজ আওয়ার ক্যাপিটাল বাজেট এন্ড হোয়াট ইজ আওয়ার রেভিনিউ বাজেট। আমি পরবর্তী সময় এই টোটালিং এর ব্যাপারটাতে আসছি। আর একটা বিষয় বলছি যে অনেক সময় যারা ত্রিপুরা রাজ্য শাসন করছে, ত্রিপুরা রাজ্য যারা শাসন করছে, ত্রিপুরা রাজ্যে আরো কতগুলো অটোনোমাস বডি রয়েছে যারা সরকার থাকার পরেও আরেকটা লোকাল সরকার, লোকাল গভর্নেন্সের মতো তারা শাসন করছে। তারা কারা? এক নম্বর হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা একটা লোকাল গভর্নেন্স। তারপর হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, যেখানে একজন মেয়র রয়েছে, রাজ্যে সরকার আছে, তারপরেও দেখবেন মিউনিসিপাল কর্পোরেশনে তার আলাদা করে পূর্ত দপ্তর রয়েছে, তার জল বিভাগ রয়েছে, তার নানা টুকটাক এই যে রাস্তার কাজগুলো করার জন্য তার আলাদা একটা দপ্তর রয়েছে। They have their own wings parallel to the state government. এডিসি কে আর্থিক বঞ্চনা করছে, এটা আমরা গত 2 বছর ধরে বলে আসছি যে রাজ্যের 35% লোক অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় বসবাস করছেন। তাহলে আর্থিক ডেফিনিশনে ত্রিপুরা রাজ্যের যা বাজেটটা হবে তার মোটামুটি 35% টাকা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দিতে হয়। এইবার বাজেটে কি করেছে? দে হ্যাভ গিভেন, রাজ্যের বাজেট, আমার কাছে যা বাজেটটা আছে এটা ফিগারটা হচ্ছে 27,654 কোটি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 অর্থবর্ষে বাজেট বরাদ্দ করেছেন এবং এটাকে উনি পেশ করেছেন। এবং সেই বাজেট থেকে টিটিএডিসি কে মাত্র 672 কোটি টাকা দেওয়া হবে। If you calculate percentage wise, it comes nearly 2.7% of the total budget. যেখানে 35% লোক বসবাস করছে সেখানে মাত্র বাজেটটা দেওয়া হলো 2.7%। তাহলে রাজ্যের সরকার পরিচালনায় যারা আছেন তারাই বলছে এডিসিতে কেন কাজ হচ্ছে না, এডিসিতে যতগুলো কাজ হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে, টাকাই নেই সেখানে দুর্নীতি কি করা হবে? দে হ্যাভ প্রুভড এগেইন। এবং এই 672 কোটি টাকা থেকে টেক মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টকে রেকর্ড করে নিন, 580 কোটি টাকা চলে যাবে অনলি ফর স্যালারিজ এন্ড পেনশন। থাকবে কয় কোটি টাকা? রাউন্ড অ্যাবাউট 92 crores ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য থাকবে। 1 কিলোমিটার সড়ক পিচের রাস্তা তৈরি করতে খরচ করে 1 কোটি টাকা। এবং এডিসিতে বর্তমানে 25টি দপ্তর রয়েছে। একটা দপ্তরকে যদি 1 কোটি টাকা বরাদ্দ করে 25 কোটি টাকা সেখান থেকে চলে যাবে। এডিসির কাছে 1183 কিলোমিটার সড়ক আছে যেটা এডিসি কে রক্ষা করতে হবে। এডিসি মাত্র পিডব্লিউডির খাতে, আই এম টেলিং only for এডিসির যে
দপ্তর আছে, 1183 কিলোমিটার রুট রক্ষণাবেক্ষণের জন্য তাকে দেওয়া হচ্ছে মাত্র 5 কোটি টাকা। হাউ দে সমস্ত সড়ক ব্যবস্থা চুরমার হয়েছে, নাথিং ইজ দেয়ার। এখানে অনেক জায়গায় আমি ডিটেইলসে যাব না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সে কি দিয়েছে, বিকজ এসির কথা বলতে হবে না, যেহেতু এটা রাজ্যের জন্য বাজেট। এই বাজেটে আপনারা এই কপিটা সংগ্রহ করে পড়বেন। বাজেটের ইউ অ্যাপ্রুভ দি বাজেট, আমি কিন্তু তার ভাষা দিয়ে মোস্ট অফ দিস স্টেটমেন্ট এখানে 177টা স্টেটমেন্ট দিয়েছে ওনার বক্তব্যে, পয়েন্ট দিয়েছে মাননীয় অর্থমন্ত্রী। 177টা স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখবেন যে যেগুলো হয়ে গেছে এটা বেশি উল্লেখ করেছে, এবং হবে এই কথা অনেক কম, আর আশা আছে অনেক বেশি। তাহলে আপনি আশা নিয়ে বসাবেন যে বাজেটটা আমি বললাম, এটি কিন্তু 611 ক্রোর ডেফিসিট। ডেফিসিট বাংলাতে কি বলে? ঘাটতি। এই রাজ্যের রিসোর্স নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং। আমাদের আসছে কোথা থেকে আসছে? কেন্দ্রীয় সরকার। মানে কৃষকরা যাই জল পাচ্ছে, বড় দেবতা যখন উপর থেকে বৃষ্টি দেয় তখনই। এই তো কেন্দ্রীয় সরকার যা টাকা দেবে, এটাই আমাদের সোর্স। তো কেন্দ্রে মোদীজির সরকার, ত্রিপুরার যে মানিজির সরকার, উভয় বিজেপি মানুষ এবং বিজেপির সরকার ডাবল ইঞ্জিন। ইঞ্জিন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, স্মল ইঞ্জিনটা হচ্ছে ত্রিপুরার সরকার। ডাবল ইঞ্জিনের সরকার থেকেও ঘাটতি বাজেট করেছে 611 টাকা। কে দেবে? তার মানে যতটুকু ডিটেইলস বাজেটে বলেছে, ভাই তোমাকে আমি লাড্ডু খাও, তোমাকে আমি স্কলারশিপ দেব, তোমাকে একটা ঘর দেব, এই 611 কোটি টাকা যদি না আসে, আমি ধরেই নিলাম যদি না আসে, তাহলে এই যে মানুষকে ফলাভাবে বলতে চেষ্টা করেছে তোমাকেও দেব, তোমাকেও দেব, মিথ্যা কথা। এবং if you see the record, last year বাজেটে যা কথা বলেছে 100% কাজ তারা করে নাই। বিগেস্ট প্রুফ, এডিসি কে গত বছর 19 কোটি টাকা মিস করেছে অ্যাপ্রোপ্রিয়েট বাজেট, তার থেকে মাত্র 80-82% টাকা দিয়েছে। মোর 18% বা 20% টাকা এদিকে দেয় না। এডিসিতে কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন আটকে দিয়েছে। এই যে বাজেটটা আপনারা দেখবেন, কতগুলো আমি দেখেছি, বলছে যে মৎস্য চাষ, মাছ চাষ নাকি 12 মাস, এবং মৎস্য চাষে নতুন করে এখনো আমরা নির্ভর হতে পারছি না। বলছে যুব আমাদের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এই ধরনের একটা তারা প্রকল্প নেবে। কবে হবে ত্রিপুরাজ্য, কবে মাছ চাষে কবে স্বনির্ভর হবে? বলছে এখানে যে 20 জন মৎস্য চাষীকে মাছ বিক্রয়ের জন্য বরফের বাক্স, জুতো, মোটরসাইকেল প্রদান করা হয়েছে। আরে 20 জন মাছ বিক্রেতা তো একটা বাজারেই থাকে, লেক চৌমনি। উদয়পুর বাজার কি হবে, গুল বাজার কি হবে, পট্টা বাজারে কি হবে? আমি খোয়াইয়ের ছেলে, সুভাষ পার্কে যে মাছ বাজার আছে, মিনিমাম 10 থেকে 12টা শুধু মাছের স্টল হবে সেখানে। 20টা দিয়ে হচ্ছে স্বনির্ভর হবে। দিন যদি বাংলাদেশ থেকে মাছ না আসে পুরায়, দেখবেন মাছের দাম 1000 টাকা কিলো হবে। বলছে আমরা আশা রাখছি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করব।
কিন্তু কি শুরু করবে এটার কোনো উল্লেখ নেই। বলে এখানে বিদ্যার্থী প্রকল্পে ৫০০টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা। সুন্দর কথা। বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? বিদ্যাজ্যোতি প্রকল্প হচ্ছে টাকা দিয়ে লেখাপড়া সোজা। বিদ্যাজ্যোতি প্রকল্প গরিবের কোন স্থানেই শিখে, গরিবের ছেলেরা পড়তে হবে না। আমি আগে বলেছি, একটা পরিবারে যদি ৩ জন ছেলে মেয়ে থাকে, তা কিন্তু প্রতি বছর এডমিশনের জন্য পয়সা দিয়ে ফ্রিতে নয়, পয়সা দিয়ে সেখানে পড়াশোনা করতে হবে। আরো ৪০০ ফি নেওয়ার জন্য অর্থ কালেকশনের তৈরি করতে হবে। এখানে গরিবদের কথা, গরিব মানে এই ৪০০টা স্কুল বুঝছে এখানে বিপিএল অন্তর্দয় আপনারা বাড়িতে গ্রাম্য বাড়ি ঘুমায় থাকেন, বাড়ি আপনাদের কোন স্থানে এটা বলছে যে আগামী ৫ বছর ২০০০ কোটি টাকা খরচ করা হবে। ২০০০ কোটি টাকা খরচ করে মানুষের থেকে অর্থ নেওয়া। দেখছি আপনারা দেখবেন আরো কয়েকটা জায়গায় কয়েকটা পয়েন্ট বলছি। এখানে অন্তর্দয় অনুযোজনার অন্তর্ভুক্ত মোট এটা ১,০০,০০০ ৬,০০,০০০,৬,০২,৬৮২ পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। আজকেও আমি কিছু কাঠমূল দিয়েছি। তবে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর মন্ত্রী, হি ইজ এ ইয়াং মিনিস্টার। আমি শিওর উনার নজরে যাওয়া উচিত। হি উইল ট্রাই, হি ইজ ট্রাইং ইন ফ্যাক্ট। এবং অনেক ভিলেজ কমিটিতে হলো, এক একটা ভিলেজ কমিটিতে এক একটা ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ ন্যায্য মূল্যের দোকান। এটাই তো বলি, আগে বোর্ডিং এ পড়াশোনা করতাম, ন্যায্য মূল্যের দোকান জানতাম। এখানে গেলে কাকুরা বসে এটাতে দেখে বলে চিনির পরিমাপ করি, তেলের পরিমাপ করি। তো গেলে আমাদের কাকু আয়ো আয়ো চিনি দিতাম না, চিনি ন্যায্য মূল্যের দোকান। আছে আমি ন্যায্য মূল্যের দোকানে যাই, আটা সরবরাহ করতে আটার কোনো দেখা নেই, চিনি দেওয়া হচ্ছে চিনির কোনো দেখা নেই, সরিষাদের শস্যের তেল সর্দি যাদের ব্যাগে ন্যায্য মূল্যের দোকানের থেকে যদি শস্যের তেল এই জায়গায় একটু মেখে করে দেওয়া যায়, সর্দি শেষ। ন্যায্য মূল্যের দোকানে সরিষার তেল নেই, কি আছে? বড় চাল খাই বললে পরে ব্যাঙের মতো লাফাবে, এই ধরনের চাল দেওয়া হচ্ছে। এই যে ব্যবস্থা, ৬,০০,০০০ পরিবার বিনামূল্যে চাল দরকার। আই উড রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার ফর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, হঠাৎ একটা প্রদর্শন না জানিয়ে অনেকগুলো ন্যায্য মূল্যের দোকানে উনি যদি এই ধরনের হানাদের ব্যবস্থা করেন, উনি পেয়ে যাবেন। আমি রিকোয়েস্টিং, এখানে বলছে যে এই ধরনের ব্যবস্থা ওনারা করছেন এবং আরো বহু পরিবারকে দেবে। কিন্তু একটা ভিলেজ কমিটি ন্যায্য মূল্যের দোকান আর একটা জায়গায় লোক ৬-৭ কিলোমিটার পায়ে হেঁটে আর একটা ভিলেজ কমিটি দিয়ে গিয়ে রেশনের চাল দিয়ে দিচ্ছে, কিন্তু উল্লেখ নেই। I tell you, child welfare এর হাস্যকর ৬৮ নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্টে, ৬৮ নম্বর এটা কম কথা কি, মানে তার কি ৬৬টা স্টেটমেন্ট উনি দিয়ে গেছেন। আমি সেদিকে কুমলিং হেডকোয়ার্টারে আপনারা অনেকে যারা সাংবাদিক বন্ধুরা পার্কে গেছে, কুমলিং পার্ক ইজ ওয়ান অফ দি বিগেস্ট and also the most beautiful park বলে ত্রিপুরা যে এটা পরিচিত। এখানে বলেছে থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন
মানে জল উড়িয়ে আজ ঋষি কাপুরের একটা ফিল্মে নিতু সিংনাকার সাথে একটা ফিল্ম দেখতাম, নায়ক নায়িকা যাওয়ার পরে এখান থেকে জল ফু করে উঠেছে এবং গানটা শুরু হয়েছে। এই ধরনের একটা মিউজিয়াম ওয়াটার ফাউন্টেন তৈরি করবে, তার জন্য কত টাকা দিয়েছে? অনলি ওয়ান ব্রোড, অনলি ওয়ান। আমি ভাবলাম যে ত্রিপুরার সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে খুলনা, এটা মানুষের মুখে মুখে আগামী দিন যদি রাজ্য সরকার আর একটা রাজধানী ঘোষণা করে, ডেফিনেটলি গো টু। এটা লজ্জার কথা যে তুমি একটা ওয়াটার ফাউন্টেন তৈরি করবে যেখানে বেঙ্গালুরুতে, কলকাতায় বা বিভিন্ন জায়গায়, গুয়াহাটিতে ওয়াটার ফাউন্টেনের জন্য 50 কোটি, 100 কোটি, 1.5 কোটি বরাদ্দ হচ্ছে। They have given only 1 crore. I tell you, সে যাই হোক, মাননীয় মন্ত্রী মহোদয় শুনবেন, ওরা দেখবেন এই বাজেটটা কেন এইভাবে বাজেট করেছে। স্কিল ডেভেলপমেন্ট বলছে, এখানে বেকার যুবকরা যারা চাকরি পায়নি, আপনাদের রিপারদের মধ্যে আর নাই কোনো, সে কিন্তু রাজনীতি করে না, অনেকে সাংবাদিকতার কাজে আপনারা যুক্ত হয়েছে। আমাদের কেউ বলে দাদা 20,000 টাকা যদি বন্দোবস্ত করতে পারেন, আমি কিন্তু সাংবাদিকতার কাজে নিলাম। কেন? তুমি এটা পাস করাচ্ছে লাউ ইংরেজিতে, তুমি কেন সাক্ষাৎ করতাম? আর তো কোনো উপায় আছে। সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেক বেশি চিত্ত শিক্ষিত যুবক যুবতীরা আপনারা, আমি জানি, কারণ আমি কি করতে পারছি না। এইখানে বলেছে 22,000 বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কি রাজ্যে বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এটা জানতে চাই যে আপনারা আপনার গ্রামে দেখেন, আপনার এলাকায় দেখেন, কে বা কাহারা এই স্কিল ডেভেলপমেন্টে শিক্ষা নিয়ে এরা বাইরে কতজন চাকরি করছে, এটা উল্লেখ নেই। কোন নিয়ে আমি প্রশ্ন করব, কোন কোম্পানি, কেমন কোম্পানিতে না। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে 3 দিনের কোর্স, 1 মাসের কোর্স, কি হারে টাকা নষ্ট হচ্ছে। আরে এইটুকু মনিটরিং উচিত, সাকসেস স্টোরি বা আসা উচিত। নাথিং। আজকে অনেকগুলো ছেলে মেয়ে তারা ইনি নেই অফ স্কিল ডেভেলপমেন্ট, এরা কোর্সটা করছে আর কোথাও চাকরি পাচ্ছে। তাতে কি হচ্ছে? তাদের একটা আশা চলে স্কিল ডেভেলপমেন্ট করে আমি কিছু চাকরি পাবো। যখন জানতে পারছে যে এই কোয়ালিটিতে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট কিন্তু 5 স্টার হোটেলে আমি অনেকে দেখেছি যে এটাদের আমরা যদি জিজ্ঞেস করি, ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, হোয়াট ইজ ইয়োর গুরু সহায়তা, তোমার বাড়ি কোথায়? তো ওয়েস্ট বেঙ্গল লোক, আমি বাংলায় বলছি স্যার 24 পরগনা ডিস্ট্রিক্ট। গুড, কোথা থেকে এসছো? আমি বাংলা, মানে 24 পরগনা থেকে এসছি। তো কি কোর্সটা? স্কিল ডেভেলপমেন্ট ফর 1 ইয়ার হোটেল ম্যানেজমেন্ট। কেমন টাকা পাচ্ছ? 27,000। ভেরি গুড। তোমাদের স্কিল ডেভেলপমেন্ট ওইখানটায় কেমন সাকসেস রেট বলছে 80% প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। আর আমার ত্রিপুরা যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালাচ্ছে, হোয়াট ইজ দ্য সাকসেস রেট? মোস্ট অফ দি স্টুডেন্টস এরা এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে নট ইভেন 30% চাকরি বাকরি পাচ্ছে। এই যে মেসেজটা যাচ্ছে, তাদের যুব সমাজের মধ্যে হতাশার সৃষ্টি হয়ে স্কিল ডেভেলপমেন্ট বলবে, তখন স্কিল ডেভেলপমেন্ট করে যখন চাকরি পাই, তো রিটায়ার করে কি, ইট হ্যাজ টু ডু দ্যাট বলেছি। এর মধ্যে এরা এই কথা বলেছে, রুটস এন্ড ব্রিজেস বলেছে যে
বছরে গত বছরে যা কি লিখেছে, এর কি লিখেছে বলছে যে 150 কিলোমিটার জাতীয় সড়ক করছে, জাতীয় কি সরকার করছে, এটা করছে। আমি আপনাদের বলি জাতীয় সড়ক নির্মাণের জন্য আইডিসি আছে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারদের বা ত্রিপুরার দপ্তরে কোনো কথা চলে না, দিল্লি থেকে আসে, দিল্লির সমস্ত কথায় কাজ হচ্ছে, বাইরে কন্ট্রাক্টরে কাজ করছে, যা কাজ করছে ত্রিপুরায়, এটা কি বলার অপেক্ষা রাখে, এটি তো বলে বানায়, মানে এর কোয়াল লাভ কি ন্যাশনাল হাইওয়ে। আমার অভিজ্ঞতায় আমি বলছি, ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হয় ইটের কোনো প্রয়োগ করা হবে না, আপনি গিয়ে দেখুন খোয়াই কমলপুর রুট এবং খোয়াই থেকে এখন আগরতলা পর্যন্ত যে রুটটা হল, সমস্ত দিনের যে ওয়াল ড্রেইন করছে, ওয়াল হচ্ছে ইট দিয়ে হচ্ছে, সরকার এক চুপচাপ, নো কমিটি, নো ইনকোয়ারি, নো ইন্সপেকশন, নাথিং। কিন্তু এখানে গর্ব করে দিচ্ছে যে 2022 বর্ষে 150 কিলোমিটার সড়ক তারা তৈরি করছে, মানে করছে, তারপর লিখেছে 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে, 30 কিলোমিটার এডিসি হাতে। বন্ধু আপনার বলছি আমি, 30 এডিসির হাতে 1183 কিলোমিটার সড়ক আছে, আর রাজ্যের কাছে তো কত কিলোমিটার সড়ক আছে এটা আমরা বুঝতেই পারি। 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করেছে। আগামী দিন কি করবে? 3টি রুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে, অনলি। তারপর 50 কিলোমিটার সড়ক তারা করবে, তারপর 50 কোটি টাকা লাগবে সেখানে, আর বাকি জাতীয় সড়কের কোন কথা নেই। আর যা জাতীয় সড়ক, আমি বললাম জাতীয় সড়ক মানে কি, যেখানটায় রুট ক্রসিং হবে সেখানে স্পিড ব্রেকার থাকার কথা, সেখানে এটা কি বলে আমি অংশ হয়ে যায় চেতাবনী, এটা বিপ্লব বাবু বলতে পারতে, হিন্দি উনি মোটামুটি জানেন যে ওয়ার্নিং সিগন্যাল থাকে, কোথাও নেই সিগন্যাল। এখানে আমাদের সাংবাদিক বন্ধু নিয়ে আসছেন, আমি বলবো না, জামরা থেকে চাম্পাহাট যাওয়ার পথে খোয়াই কমলপুর যে ন্যাশনাল হাইওয়ে, এটা ক্রসিং হচ্ছে, এবং এটার মধ্যে যদি কোনো ছেলে মেয়ে গাড়ি চলে যায় সেখান থেকে, কোন ট্রাক এসে যদি ধাক্কা দেয়, দেখবেন অ্যাক্সিডেন্টের খবর। There is no speed breaker, no warning signal, nothing. যেখানে তপস্যতি থাকে সেখানে রাস্তার পাশে দেখবেন বেড়ার মতো করে এটা দিতে হয়, এটাকে আমি টেকনিক্যাল ওয়ার্ডটা বলতে পারি, এর কোনো অবস্থা নেই। তার পুরো সড়ক কিন্তু বলছে এখানে 50 কিলোমিটার সড়ক তৈরি করবে, আর 3টা রুট ওভার ব্রিজ নির্মাণ করা ইন দি নেক্সট। দ্যাটস ইট। পাওয়ার ডিপার্টমেন্টে কিছু কিছু জায়গায় প্রাইভেট সংস্থাকে এনে করেছে। এখন এটা আমার বক্তব্য, নাথিং মাই পার্সোনাল স্টেটমেন্ট। আমি কিন্তু লোডশেডিং এর শিকার। আমার যে গ্রামের বাড়ি শিকরে লোডশেডিং হলে 3 দিন 5 দিন এদিন আমার মাই ওন ফাদার নিয়ে কল কি, মানে এমএলএ দের বা বিরোধী নেতাদের কথা চলে না নাকি, যে 7 দিন হয়ে গেছে এখানে কারেন্টের কোনো দেখা নেই, আপনার বলছে ট্রান্সফরমারটা চলে গেছে, কতদিন বললাম এখনো রিপ্লেসমেন্ট হচ্ছে। সে যাই হোক, 7 দিন বাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর তাও লেস পাওয়ারের একটা দিয়েছে, আমি পাওয়ারটা ভুলে গেছি।
তো এখন কি হয়, মানুষের আগরতলায় যদি লোডশেডিং হয় বা কারেন্টটা যায়, আপনি কি আগরতলায় আগুন করবেন না? কোনটা কত দিন, মানে আপনার এই আগরতলায় লোডশেড হচ্ছে, কল সেন্টার এটা থাকবে কোথাও দিল্লিতে, ওইখান থেকে ইনস্ট্রাকশন আসবে, তারপর মেরামতি আছে। এটা প্রাইভেট কি দিয়ে ব্যাপার, মিটারের ব্যাপার আপনারা দেখেছেন, যাদের 250 টাকা বিল হওয়ার পর কোথাও 1000, 5000, 10,000, 25,000 করে আসছে। There are so many problems. তারপরেও আরেকটা পাওয়ার ডিপার্টমেন্ট 143 নম্বর অর্থমন্ত্রীর স্টেটমেন্ট উনি বলেছেন, রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। কোম্পানি পর কোম্পানি, মানুষের কি হচ্ছে? I would like to draw kind attention আমাদের রাজ্যের বর্ষিয়ান লিডার, পরিপক্ক উনি as a politician, ওনার হাতে এই দপ্তর, এখনো লোডশেডিং আমার নিজস্ব মহকুমা হওয়ায় এখানে প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং এত বেশি করে হচ্ছে, আপনাকে গিয়েও বলছি একদিন যে এটা দয়া করে, মানে অফিসিয়ালি না হলো একটু যেন দয়াটা আসে, দেখবে। উনি আমাকে বলেছেন যে অনিমেষ বাবু, গরমকালে এটা থাকে কারেন্টের তার এবং বুশ নাকি, এগুলো গরম পর তারগুলো দিয়ে যায় এবং ছিঁড়ে গিয়ে এই লোডশেডিংটা। আমার কথা হচ্ছে এত সব কোম্পানি হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, নতুন কোম্পানি হচ্ছে, তো এই বুশগুলো কি করে গরমে আগুনে জ্বলে যায়? এগুলো ব্যবস্থা গ্রহণ তো দপ্তরে করতে হবে। যেমন রথযাত্রার দিন এই বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যুৎ হয়ে এতগুলো মারা গেল, আপনারা দেখেছেন? বিদ্যুৎ দপ্তরকে আমি বলছি না মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের থেকে আপনারা কোন সরকারি স্টেটমেন্ট দেখেছেন? এই দপ্তর থেকে মিনিস্টার স্টেটমেন্ট করেছেন, যেটা আমি কি করেছেন ডিপার্টমেন্ট বিরুদ্ধে অ্যাকশন হয়েছে? নো অ্যাকশন, না এতগুলো লোক হয়ে গেছে। এই যে এই ব্যবস্থাগুলো, এইগুলো সরকার আগেও তো বিদ্যুৎ দপ্তর ছিল, এখন বিদ্যুৎ দপ্তর এর তুলনায় সার্ভিসটা কমে গেছে, কিন্তু নতুন নতুন কোম্পানি, এটা বলে রাখলাম। এবং আরেকটা হচ্ছে কর্মচারীদের, যারা কর্মচারী ওনাদের মাত্র স্বস্তি বেতন, আর গ্রাম্য বাংলায় বুড়া হয়ে গেল, বৃদ্ধ বার্ধক্য হওয়ার পর 60 বছরের পরে তাদের পেনশন হলে এই পেনশনের টাকা দিয়ে অনেক ফ্যামিলিতে, আমি বলবো না গল্প বলে সাসপেনশন হয়েছে, আমি কিন্তু একটা গল্প ছিল, গল্প বলবো, এটা ব্যারের বলবো। একজন নাকি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, আমি এখন বিধানসভার মধ্যে তো কথা বলছি না, আমি কেউ সাসপেন্ড করবে, মুখ্যমন্ত্রীর কাছে একজন বৃদ্ধ গেছে, যা 5 সন্তান, 5টা ছেলে, all are graduates, master degree holders, এবং এটাই বলেছে। মুখ্যমন্ত্রীর কাছে গেছে ছেলেদের চাকরির জন্য, আপনার ছেলেরা কি করে? বলছে আমার একটা ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর একজন কম্পিউটার সায়েন্সে এমটেক, আর তিনজনের তার 2জন এরা মাস্টার ডিগ্রি করা জেন করছে, আরেকজন কি করেছে, আরেকজন তো চুরি করে রাখি। আপনি চুটাকে কেন পাইতে
থেকে তাড়িয়ে দেন না। বৃদ্ধ মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা তো আমাদের ছেলে মেয়েদের চাকরি দেন না, কিন্তু ওই চুপ ছেলের কারণে কিন্তু সংকটটা চলছে। চাকরি নেই, নাথিং। হাজার হাজার বেকার ত্রিপুরা, লক্ষ বেকার, তাদের চাকরি সরকার শুধু ইন্টারভিউ নিচ্ছে, এটাকে ক্যান্সেল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, 3 বছর 2 বছর 9 মাস না দিন। এইখানে পেনশন স্কিমে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে, যাকে সংক্ষেপে এনপিএস বলা। 10% থেকে 14% করেছে। আমি বলবো এই ন্যাশনাল পেনশন স্কিমে আমি যাব, এটা অনেক ইট ইজ কন্ট্রিবিউটরি, এটা কন্ট্রিবিউট করতে হবে, কিন্তু পুরনো যে পেনশন স্কিমটা ছিল, এটা এই ন্যাশনাল পেনশন স্কিমের চেয়ে 100 গুণ ভালো স্কিম ছিল। অনেক রাজ্য, অবশ্যই অনেক রাজ্য তার ন্যাশনাল পেনশন স্কিম চালু করার পর দেখেছে কর্মচারী বন্ধুরা যারা পেনশনে যান তাদের অনেক ক্ষতি হচ্ছে। এখন অনেক আমাদের এই ভারতবর্ষের সরকারগুলো আবার পুনরায় এনপিএসটা ছেড়ে পুরনো কায়দায় চলে, কিন্তু আমাদের রাজ্য ছোট্ট ত্রিপুরা রাজ্য, এখানে ন্যাশনাল পেনশন স্কিমের কথাই আমাকে অনেক কর্মচারী ফোন করে বলেছে কি বাজে, আমরা এইবারে অনেক চিঠিপত্র লিখেছি, ডেপুটেশন দিয়েছি, অন্তত জীবনের কালে সুস্থভাবে যখন শক্তি ছিল শরীরে তখন তো শরীরের জন্য কাজ করেছি, কিন্তু বৃদ্ধ বয়সে পেনশনটা নিয়ে শেষ পর্যন্ত 2 বেলা খেয়ে এই ব্যবস্থা সরকার এখন এর কোনো ট্যাগ না করে বলছে যে 10% থেকে 14% কন্ট্রিবিউশন বাড়িয়ে দেয়। এই যে বাজেট, আসলে বাজেটটা কি জানেন, এটার মধ্যে কিছু নাই, ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক টপিক। ফাইন্যান্স হচ্ছে স্বপ্ন যেমন তৈরি করা, মানুষের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, রাজ্যের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, এই বাজেটের মধ্যে কিছু না। এই বাজেট হচ্ছে 611 ক্রোসের খুব এটা টাকাই নাই, অথচ টাকা ছাড়া আশ্বাস দেওয়া হয়ে গেছে। মানে আপনি মানে আপনার ক্যাপাসিটি হচ্ছে 1000 টাকা ব্যয় করা, আপনি কিন্তু ক্ষমতা দেখাইছেন, দাদাকে দেখাইছেন, আমি 1000 টাকা খরচ করতে এই বাজেটটা আশা যত্ন মানুষের ভালো হবে, এটা আই এক্সপেক্টেড। ডিটেইলসে আমি বাজেট সেশনে আলোচনা করব, আরো অনেক বেশি বাজেটের দরকার। কারণ কত বছর এই রাজ্য পিছিয়ে থাকবো আমরা, দিনের পর দিন শুধু আমরা পিছিয়ে গেলাম, আমাদের কিছুই না। তো এই বাজেটটা আই টেল ইউ দিস ইজ এ ডেফিসিট বাজেট। এইরকম খুব জল ঘটনা আমি আমার শেষের দিকে প্রথমবার যখন ফার্স্ট টাইম ছিলাম, তখন একটা বাজেটে 230 crores 6 crores বাড়তি টাকা, এটাকে মানে ব্যালেন্স আর ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী বছর নেওয়া হয়। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, আর তারপরও এই এটাই বলে খুব বাজেট পেশ করে এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের পুরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আনুমানিক 4.4%। এটা কি 8% ছিল, এটা আনুমানিক হার, উনি অনুমান করতেছেন, এখনো কিন্তু সঠিকভাবে বলতে পারেন নাই, এটা 8.7%। আর 1100 crores এর বাজেট দিয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমার কিছু নাই, এখানে যা আছে তারও কিছু নাই।
6 লক্ষের উপর টাকা তাদেরও কিছু নাই, তার কোনো যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এই স্টেটমেন্টটা কি মানা যায়? দিস বাজেট is not a budget what I expected as an individual, as an MLA, as a leader of opposition. I wanted more stronger budget, more practical budget. বাজেটে ত্রিপুরার এসেট কি করা যাবে এই ধরনের বাজেট আশা রেখে। থ্যাংক ইউ। অল্প বৃদ্ধি করেছে, লিটল বিট। কি ত্রিপুরায় সিম্পল আই এম টেলিং ত্রিপুরায় ব্রাদার ইউজ সি এসএমবি হাউসে টয়লেটেরই কি জিবি হাসপাতালে মানুষ জানা পাচ্ছে না, হাঁটার জায়গা নেই। এটা কি এটি রেভিনিউ বাজেট হবে? ক্যাপিটাল বাজেট। উইথ মোর মানি ফর বিল্ডিং দরকার। আর এটা সরকারের দায় করা উচিত। আমি বিরোধী হয়েও বলছি, আমরা তো আসলে আমাদের বিরোধী দলের মেইন জবটা কি? সরকারের কেউ টাকা মাছে কিনা মূল কথা, এটা চেক দেওয়া। যার জন্য টাকা এসে ওর টাকা পাচ্ছে কিনা এই চেক দেওয়া আমাদের কাজ। তারপরও আমি বলছি হাসপাতাল আরো বেড দরকার, আরো বিল্ডিং দরকার, আরো ইনফ্রাস্ট্রাকচারের দরকার। স্কুলগুলোতে বেঞ্চ নেই, কিছু নেই, স্মার্ট ক্লাসের নাম দিয়ে সেখানে বসার ব্যবস্থাটুকু ঠিক মতো নেই। We need more money. তাহলে এডিসিটা বন্ধ করে দাও। আপনি যদি নিজে গিয়ে কাজ করেন তাহলে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করার কারণটা কি? স্টেট গভর্নমেন্ট এজেন্সি কাজ করতে এডিসির ওরা হিসাব দিতে পারছে না, যার কারণে আজকে এডিসি এলাকা রাস্তা পরিষেবার বেহালস্তা দেখো, স্বাস্থ্য পরিষেবার বেহালস্তার কথা দেখো। সিঙ্গেল কেন রাজ্য সরকার করেই থাকে, কেন হবে? এসি থাকাকালীন রাজ্য সরকারের সেখানে কেন্দ্রীয় সরকার সেখানে ডাইরেক্টলি কাজ না করারই কথা। The basic principle of formation of Tripura Autonomous District Council is neither central government nor this government will go and directly work there. এটা হচ্ছে এটার বিষয়। আদারওয়াইজ কেন কাউন্সিল গঠন করবে? ভেঙে দাও আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার নিজে কাজ করবে। এখানেই তো মন্ত্রীরা বসে আছে, কি দরকার ছিল? বিকজ মন্ত্রীরা সারা রাজ্যের জন্য চিন্তা করে স্পেশাল নজর দিতে হবে আগরতলা শহরে। সো দে নিড পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন করে আরো বেশি উন্নয়ন আনা যায়, তার জন্য প্রভিশন। সেই ইজ দি কি আমি ছবি করতে বলছি নিশ্চয়ই অনেক আপনার কি মনে হয় এই ইস্যু নিয়ে আপনারা যে মুভমেন্ট করছিলেন বিধানসভায়, কোথাও কোথাও এই মুভমেন্ট বন্ধ হয়েছে কারণ আমাদের বিধায়ক টেবিলের উপর উঠে মানে যেখানে জোতাটা পড়ে একবারে টেবিলের উপরে ইয়ে করছিল, সেটা নিয়ে বিভিন্ন মহলে খুব বিরোধ দেখা গেছে সোশ্যাল মিডিয়া। কি বলবেন? মানুষ আসলে একটা জিনিস যারা নিন্দা জানায় এরা ওই দৃশ্যটাই শুধু নিন্দা, কিন্তু এই দৃশ্যটার প্রতিস্থল গঙ্গা যেখানে জন্ম সেখানে গঙ্গা পড়ছে, তারপরে মানুষ পায়খানা করছে কোনো কোনো জায়গায়, পচা গরু ফালাইছে তোমার গঙ্গা নদীর পচা গরু গুয়েন্সি গঙ্গোত্রী এই টেবিলে উঠা ঘটনা কোথা থেকে সূত্রপাত সেটা আহ্বান। সেখানে যারা রয়েছে তারা সেখান থেকে এবং ক্যান্সার জানেন এই বিষয়টা আপনারা
যিনি জানেন রবিকল্যাণ এইটা এই জিনিসটা উনি সেই বিধানসভায় আমাকে হি ইজ এ সিনিয়র লিডার ওয়েজস্তুল প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন অধ্যক্ষও ছিলেন। হি হ্যাজ এভরি রাইট টু গিভ এল্ডারলি ব্রাদারলি অ্যাডভাইস টু মি। আমি এটা খণ্ডন করব। যিনি অ্যাডভাইস দিচ্ছেন, হোয়াট এভার হি ইজ প্রিচিং, হি শুড প্র্যাকটিস অলসো। উনার তো লোক ওইখান থেকে অর্থ নিয়ে যেটা দেখবে, এটা কিন্তু লজ্জাজনক এবং এটা উচিত। And let the government make a statement on that. Let the people, রাজ্যের মানুষ জানেন, আরে এটা এটা তো সাংঘাতিক ব্যাপার। আমি কি কি প্রতিক্রিয়া দেবো? একজন নির্বাচিত জনপ্রতিনিধি এটা করতে পারে? আমরা জানতে পেরেছি এই ক্ষেত্রে ওয়েজেস নেওয়ার বিধান Not at all. তারপরেও This is what the government, এই সরকার তো তার প্রতি মেম্বারকে অ্যাকশন নিতে তারা ভয় পায়, বিকজ দেয়ার নাম্বার ইজ only 31. অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আগামী 6 মাসে মেডিকেল বিল এগুলো বেড়ে যাবে, কারণ সবাই যেন সুস্থ থাকে। একজন দে উইল ট্রাই এই সংখ্যা যেন না কমে যায়, বাট ইন দি প্রসেস পিপল উইল সাফার। এখন ব্লু ফিল্ম দেখবে, বসে ক্লিপিংস দেখবে, নীলবি দেখবে, সরি তাকে অ্যাকশন নেবেন, পিপল সাফার। তারপর কি বলে, এখান থেকে কোনো টাকা নেওয়ার বিধান নেই, টাকা নিচ্ছে, উইল নট টেক অ্যাকশন। বাকি কেউ অপশনের চার্জে আসবে, ইউ উইল নট টেক। হু উইল সাফার? পিপল উইল সাফার। পিপল সাফার। সো আমরা কেন সাংবাদিক সম্মেলন করছি? জাস্ট টু ইনফর্ম পিপল, জাগো, জেগে উঠুন, ক্ষমতা আপনাদের হাতে। ইউ অনলি ডিসাইড। আমাকে কে পাঠিয়েছে? আমি নিজে পাঠিয়েছি নাকি? আই ভোটেড অনলি ওয়ান। আর নিজস্ব বিধানসভাকে এই আঙুলে কালি মেখেছে। আই অনলি ওয়ান ভোট ফর। আর যতগুলো আঙুল টিপে ভোট দিয়েছে, হাজার ভোট, অল গিভেন বাই পাওয়ার ইজ ইয়ার্স। গণতন্ত্রে মন্ত্রী এলে তৈরি করা জনগণের নিঃসন্দেহে আপনাদের জানা উচিত, জেগে উঠুন। এখানে খারাপ, সেখানে ভোট দিতে হবে। নীরবে যখন ভোটটা দেবেন, তখন কিন্তু এই মাইন্ডসেটে আপনাদের ভোট দিতে হবে। আমার জন্য ভোট দিয়ে পরবর্তী সময় আগে করবে। It is wrong. Thank you so much. Sir, one thing, as you said about the pornography video, is it the non-factor for which they are not taking action? Another, I'm adding to this. It was said by the speaker that they had asked for some, it is the ethics committee. They had asked for some report with some evidence also. So why did the opposition take action on that? You know, how opposition will take action? They should have submitted some documents. See, here there is no question of us giving the proof to the honorable speaker. Honorable speaker is also citizen of this country, and he is the speaker of Tripura Legislative Assembly. Like you and me, he is an of Tripura. He does not have any responsibility, moral responsibility, to take action against this fellow, because he is watching pornography video in the assembly house. It has degraded the level, the standard of the assembly. And also, many people in the country, they are questioning, they must be thinking the level of the character, the nature of our elected representatives, the culture. It is not us to submit. It is the moral responsibility of the government also to take action against it. In the national media, it has been shown. Mr. Nath was crying.
and saying, yes, I watch. It came, I could not stop. Why he can't stop? Was the first day for him using my phone? I don't think. Later on he could stop. And not only single day, he was watching all 3 days. So it is not, see, government say that you all, government has not demanded a proof from our, government has not demanded any proof to submit from any corner. We would have submitted. Letter has been given already. We have given letter. See, let them collect. গুজরাট বিশ্ব এবং যে কথা বলছেন এবং যেখানে পানিশমেন্ট হয়েছে ওই প্রসিডিউরটাকে ফলো করা হতো বা ওই প্রসিডিউর কি ছিল এটা কি আপনি দেখেছেন? See, they have been submitted. I remember correctly, for 1 week, the Congress MLA in Odisha, he was suspended for a week. Like that, I don't know where it was for one session or 2 sessions or for the entire period of the assembly. In Karnataka, they have been suspended. But they also had to understand. Same thing like this only. Yeah, that's it. I think on moral ground, in Karnataka, one of them had resigned. When this matter came up, he himself had resigned. And later on, the same gentleman contested the election. He got re-elected and he became minister also. So here, Jadavlal Nath also, he can take moral responsibility and he should have resigned. Yeah, this is why when you are asking the question, is it the fear of number 31? Yes. It looks like, because none of them, honorable CM, speaker, or parliamentary administrator, none of them, they are talking, I'm not saying, they are not talking again, they are not talking about Jadavlal Nath at all. They are not. His number is also counted in that. That's it, I think, you know. Jadavlal ইস্যুতে তো আপনারা বলার রাজ্যের মানুষ বুঝে গেছে যে হয় জadavlalের বিরুদ্ধে ব্যবস্থা হোক, হয় সরকার এটাই বলতে চেষ্টা করছে যে এবার যারা নীল ছবি দেখবেন আপনারা দেখবেন। দ্যাট ইজ দি মেসেজ। অনেকগুলো বিষয়, ব্যাকআপের বিষয় থাকবে, উত্তর থাকবে, তারপর আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকবে, বিজনেসে আসছে এগুলো থাকবে। এবং আপনারা জানেন আমাদের হঠাৎ করে এইভাবে যদি প্লেনিংটা বলে দিই, এরা রাতবেলা ঘুমাবে না, আবার এরা ঠিক করবে, আমার কেন? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। On the demand of is your party again driving this demand? And why are you asking that? Are you reviving? It is a demand. When it remain a demand, he gets food. That's it. but in the midst some developments will See, his development was talk with the central government, and talk will go on. Talk is going now. Talk will go now. We will not tell openly what talks are going on at that level, because many a times very openly we used to talk in front of the media, and when someone deviates from there, the people starts pointing finger at us. So we are criticized. So we will not talk about that, but talk will go. And please remember, Greater Tipalan is our core demand, and the Tripura Party will not leave this. the committee talks will not be there. You see, chocolate talks in Bihar party always can do. See, our food may be their chocolate, because
Alan? Yes. Yeah. Rather than others, 5 crores will be your one account. So he may always give you chocolates, which will be more than one plate of food for us. So, we don't mind actually. Let them give us chocolate. We'll also listen to them and see their what the actual decision will be taken by us. Yeah, দলের লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে আমি নিজে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন, কারণ এই নীল ছবি দেখা আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদব বাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে এটা কিন্তু উনি দেখছিলেন, অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার পক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার একটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু namano berekana kontu tangi hanke namano berekana kontu tangi hanke tiri chini okara bongi samu habani yakari eba bongi retirement পরবর্তী অজরান মানখা বড় অজরান নাও আসো তো একারে বড় বড় তখন বলি সামকা বেরেগনে খাতঙ্গু আগিল জররো সমমাই সুনুকিয়া কো কেমন দিন বড় মাই সামকা আবন বলে বড় না ফরক সে প্রসেস বেরেগনে হামে মারু তাইগে বড় আগে রকমই জব লাইফ তোমার বাগে জব ফাই তোমার বাগে বড় জরমারিয়া এবা 11 জন অবরান প্রমোশন থাকা বড় আগিও যে আমসের ব্রেকিং ফুটবল দমনি বংটি বেরেগনে স্ট্রং দমনি Yang ini bong di family boro zaran ma ya globo boro din bong ni retirement man boro din ozar sami chini future ni want sanan bagai boro na anu farak sakul se belek ni kali na mai mari anu bagai sentina orang ni public representative teu pharman oh my god ogar sentina aku pharman logi man thangke tai age zar kaise oh my god mo sentini oh school rok jeng agiwo singa sase ko hospital gawang ma jino school by hospital pure doctor engineer professor scientist police officer tms jo ma ki thani bato ya ba dini chini all school auto mo to kai hai andole thane jarbo or school visit khame ke an jepro mbc electric mane pore ya ba bhai tam ni khai jane ba je than tumani an ari writing pad ba chitro sinaiga education minister no ya ba kun responsibility awan boino jintini Jadi kumagra barbar saya tu, sendiri puasa kau sekarang bisa maya. Jadi kemau rights ni, awan banyak ini, jadi administration the powers of separate nan nago, awan banyak juga ada tempat nama jadi kumagra barbar jadi kumago. Ya, apa kau politics kau ya? Jika ayang gue pergi jangan nasaka, ayang gue pergi jangan nasaka. Mani lo full feeling yang bagino, sendiri awan masuk kanu, sendiri naik di, why gau English ni thani, bidah jadi tahu English ni serangka. Bang sekolah dua kali bini serangka, jadi baju dia cuma yang ada. Jadi baju besar pun serangka, baju ni kau bukan berekin korak. Anu dia orang baju sekolah, dia orang magai dia wajib kengger murung pakai berekin khasau. Dia bawa orang tak khata periak suja. Kalau ni musuh, dia buat ini bus kanggo, jadi bukan arsyiwan baik. Jadi jauh tu betul hamari bertanya baik. Jadi orang bus. Berekin